ইউনিটটা প্র্যাকটিসের থেকেও বেশি কনসিস্টেন্টলি পড়াটা ধরে রাখা। যদি ভালো করতে চাও কনসিস্টেন্টলি পড়তে হবে, আসলে পড়ার কোনো বিকল্পই নাই। মনে হতো যে আমি কি ঠিক মতন যাচ্ছি কিনা। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মেজান মালিয়াত রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে 24-25 সেশনে 79তম স্থান অধিকার করেছি। অ্যান্ড হিয়ার্স মাই স্টোরি। তুমি কবে থেকে ডিসিশন নিলে যে তুমি আসলে বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, বা তুমি কোন ব্যাকগ্রাউন্ডে ছিলে? সবাইকে স্টোরিটা একটু জানাও। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, তবে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকা সত্ত্বেও আমি এইচএসসির আগেই অলমোস্ট ডিসাইড করে ফেলেছিলাম যে আমি পরবর্তীতে স্ট্রিম চেঞ্জ করব। অ্যান্ড এটা আমি সেকেন্ড ইয়ারে থাকতেই আমি এটা ফ্যামিলি, টিচার সবাইকে জানাই, অ্যান্ড আলহামদুলিল্লাহ দে আর প্রিটি সাপোর্টিভ। আর এই কারণে আমার হচ্ছে ডিসিশনটা নিতে অ্যান্ড দেন পরে ইমপ্লিমেন্ট করতে খুব একটা বেশি বেগ পেতে হয় নাই। অ্যান্ড এ কারণে অ্যাডমিশন জার্নিটা আমার এইচএসসির পরপরই শুরু হয়েছে, মানে সেপ্টেম্বর 2024 থেকেই আমার অ্যাডমিশন জার্নি সোললি বি ইউনিট প্রিপারেশন নিয়েই শুরু করেছিলাম। ওকে, তাহলে আসলে আমাদের অন্বেষণে সায়েন্সে অনেক স্টুডেন্টরা আছে যারা আমাদেরকে জিজ্ঞাসা করে আসলে আমি এখন যদি সাবজেক্ট চেঞ্জটা করি, তো আমি হচ্ছে এইচএসসির আগে যে এখন আমাদের কিছুদিন টাইম আছে, এই টাইমটা কিভাবে পড়াশোনা করতে পারি? 2 মাস বা 3 মাস এই টাইমটা? আমি যদিও এইচএসসির আগেই ঠিক করেছিলাম যে আমি বি ইউনিটে শিফট করব, কিন্তু তারপরও আমার মানে অ্যাডমিশনের রিলেটেড বা মানে কোর অ্যাডমিশনকে কেন্দ্র করে প্রিপারেশন এইচএসসির আগে খুব একটা নেওয়া হয় নাই। কিন্তু যেহেতু আমি জানতাম যে আমি সামনে স্ট্রিম চেঞ্জ করতে যাচ্ছি, তো এ কারণে বাংলা ইংলিশের প্রতি অলরেডি একটা এমফাসিস আমার দেওয়াই ছিল, কারণ যেহেতু আমি জানি যে এটা ফিউচারে আমার লাগবে। তো এই জন্য এইচএসসির সিলেবাসটাকেই আমি ফোকাস রেখেছিলাম বাংলা ইংলিশের ক্ষেত্রে। অ্যান্ড জিকেটা আমি অ্যাডমিশন ফেজেই কভার করার ট্রাই করেছি, তবে বাংলা ইংলিশটা আমি একাডেমিক্সটাকেই মেইনলি প্রায়োরিটি দিয়ে এইচএসসির আগে ট্রাই করেছি অ্যাটলিস্ট শর্ট সিলেবাসটা যেন আমার ভালোভাবে শেষ হয়, স্পেশালি বাংলা। কারণ বাংলার এখানে ইংলিশের থেকেও আমার কাছে বাংলার ম্যাটেরিয়ালস অনেক বেশি মনে হতো। ফার্স্ট পেপার আছে, গ্রামার আছে, অ্যান্ড হচ্ছে মেমোরাইজিং পার্টও আছে বিরচনের ক্ষেত্রে। তো এই কারণে আমার কাছে মনে হতো যে বাংলাটা আমার ভালোই একটা হ্যাসেলে পড়তে হবে অ্যাডমিশন ফেজে। এই কারণে আমি ট্রাই করেছিলাম এইচএসসির আগে বাংলাটা যেন অ্যাটলিস্ট আমার টপ নচ প্রিপারেশন থাকে, আর আমি এটাই করার ট্রাই করেছি। ওকে, থ্যাংক ইউ। আর হচ্ছে যে অ্যাডমিশন টাইমের যে 3 মাস টাইম ছিল বা 4 মাস যে টাইমটা ছিল, তুমি যেহেতু আসলে ফুল টাইম ডেডিকেটেডলি বি ইউনিট প্রিপারেশন নিয়েছিলে, এই টাইমে তোমার প্রিপারেশন কেমন ছিল? তুমি যদি একটু সাবজেক্ট ওয়াইজ ভাগ করে করে বলতে। অ্যাজ আমি বলেছি যে বাংলা ইংলিশের প্রতি আগে আমার একটা এমফাসিস ছিল, আর আমার জিকে নিয়ে ভালোই একটা ভয় ছিল যে যেহেতু ডেডিকেটেডলি বি ইউনিটের প্রিপারেশন নিচ্ছে, আমার তো আর কোনো ব্যাকআপও ছিল না। সো আমার মানে এখানে ভালো করতেই হবে এরকম একটা মেন্টালিটি ছিল। অ্যান্ড এই ক্ষেত্রে জিকেটা আমার কাছে মনে হয়েছে অলওয়েজ একটা গেম চেঞ্জারের মতন। তো এই জন্য আমি অ্যাডমিশন ফেজে জিকের মানে এফোর্ট অলমোস্ট মানে 100%ই মনে হয় আমি জিকের ক্ষেত্রেই বেশি দিছি। আর আমার যেহেতু বাংলা ইংলিশ আগে থেকে একটু হলেও গুছানো ছিল, তাই জিকের ক্ষেত্রে দিছি। অ্যান্ড এটা আমার কাছে মনে হচ্ছে এই ইফোর্টটা পেইড অফ এক্সামে। আর এটা যদি সাবজেক্ট ওয়াইজ বলি, বাংলার ক্ষেত্রে শর্ট সিলেবাসটা আমি অলমোস্ট কভার করে রেখেছিলাম, তাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এক্সামের আগে আমি ফুল সিলেবাস সহ পড়া ট্রাই করেছি। অ্যান্ড পরে দেখা গেছে যে ফুল সিলেবাস থেকেও কোয়েশ্চেন আসছে, অ্যান্ড এটা আলহামদুলিল্লাহ আমার জন্য ভালো হয়েছিল বাংলা। আর গ্রামারের ক্ষেত্রে আমি ক্লাস 9-10-এর যে বেসিক আমাদের এনসিটিভি থেকে যে বইটা দেয়, এইটা ফার্স্টে পড়া ট্রাই করেছি পুরোটা। অ্যান্ড এটার পরে বিভিন্ন আমাদের যে গাইড বা হচ্ছে বিভিন্ন সাজেশন ভিত্তিক বইগুলা থাকে বাংলায়, তো এই বইগুলা থেকে এই সেম টপিকগুলা কভার করা ট্রাই করেছি, এমসিকিউ সলভ করা, মানে এরকম যাবতীয় টপিকগুলা আবার ভালো মতন প্র্যাকটিস করেছিলাম। আর ইংলিশের ক্ষেত্রেও সেম ইএফটি রিডিং দেওয়া, তারপরে গ্রামাটিক্যাল, এগুলো সবকিছু টপিক কভার করা, এটাই। আর জিকেতে আমি যেটা করেছি, জিকেটা আমি অনেক ইফোর্ট দিয়েছি। আর এটার ক্ষেত্রে হচ্ছে মানে জিকেতে যেটা হয়েছে, আমার যে অফলাইন কোচিং এর সাথে যুক্ত ছিলাম সেখান থেকে বিভিন্ন লেকচার শিট দিত প্রতিদিন। তো আমি কি করতাম, লেকচার শিট গুলার টপিক গুলা আগে কভার করতাম, দেন সেম টপিক গুলা যে আমাদের বাজারে বিভিন্ন বই পাওয়া যায়, খন্দকার জিকে, জোবার্স জিকে, এইসব বইগুলাতে ডিটেলড ভার্সনটা থাকে, লেকচার শিটে সামারাইজ ভার্সন অ্যান্ড বইয়ে ডিটেলড ভার্সন। তো আমি হচ্ছে ওই সামারাইজ ভার্সনটা লেকচার শিটে পড়ে সেম টপিক গুলা হচ্ছে ডিটেলড ভার্সন গুলা বইগুলা থেকে করতাম। তাতে কি হতো, আমার একটা সেম টপিক 2 জায়গা থেকে পড়া হয়ে যাচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে মানে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যে এটা না, মানে এটা আর কি চলমান ছিল যে যখন যেটা পড়াবে এই আমি ফার্স্টে লেকচার শিট থেকে একবার রিভাইজ দেবো, দেন হচ্ছে বই থেকে রিভাইজ দেবো, অ্যান্ড তারপরে বিভিন্ন কোচিং এর এক্সামস অ্যাটেন্ড করা। এটার জন্য আমার একটা সেম লেকচার বা সেম টপিক আমার অনেকবার রিভাইজ হয়ে যেত। অ্যান্ড এটার কারণে আমার মনে হয়েছে জিকেটা আমার পড়াটা ইফেক্টিভ হয়েছে, আর এটা অনেকটাই কাজে আসছে আমার এক্সামের দিন। ওকে, আমরা আসলে মানে খুবই কাজের একটা ইনসাইট পেলাম, মানে চমৎকার। যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবে, তোমরা যদি ওর ভিডিওটা
ভিডিওটা দেখে প্রিপারেশন নাও, তুমি আসলে অনেক উপকৃত হবে। এন্ড হচ্ছে যে অ্যাডমিশন টাইমে তোমার কি মাঝে মাঝে কখনো এমন মনে হয়েছে যে আমাকে দিয়ে আর হচ্ছে না, বা আমি সামনে আগাতে পারছি না, আমার ছেড়ে দেওয়া উচিত, বা মানে তুমি পারছো না, বা ওই টাইমটাতে তোমার আসলে ড্রাইভিং ফোর্সটা কি ছিল যেটার মাধ্যমে তুমি আবার এগিয়েছো? আমার হ্যাঁ অবশ্যই অ্যাডমিশন জার্নিতে তো এরকম একটা ফ্রাস্ট্রেটিং মোমেন্ট অনেকেরই আসে, আর আমারও আসছিল। অ্যাজ আমার কোনো ব্যাকআপ ছিল না, তো মাঝে মাঝে যখন আমি কোপ আপ করতে পারতেছিলাম না যে আমার হয়তো টাইমলি পড়াটা কভার হচ্ছে না, বা আমি যে পরিমাণে ইফোর্ট দিচ্ছি হয়তো এক্সাম গুলা কোচিং এর বিভিন্ন মডেল টেস্ট এগুলাই দেখা যেত যে মার্কস ভালো আসতেছে না, তখন হচ্ছে মনে হতো যে আমি কি ঠিক মতন যাচ্ছি কিনা। এন্ড যেহেতু হচ্ছে একমাত্র একটাই প্রিপারেশন, আর কোনো ব্যাকআপ নাই, কিছু নাই, তো একটু টেনশনের একটা ইয়ে ছিল। কিন্তু ফ্যামিলি থেকে বলা ছিল যে যেহেতু তুমি নিজের ইচ্ছায় ডেডিকেটেডলি প্রিপারেশন নিচ্ছ, এখানে ভালো কিছু করে দেখাতে হবে। এন্ড আই কুডেন্ট ডিসঅ্যাপয়েন্ট মাই ফ্যামিলি। সো এটাই ইয়ে ছিল যে না, মানে আমি যেহেতু নিজের ইচ্ছায় নিয়েছি, আর ফ্যামিলি যথেষ্ট সাপোর্টিভ ছিল যে না ঠিক আছে তুমি এটা ঠিক করছো, নাও। সো আমার কোন মনে হচ্ছে আই কুডেন্ট লেট মাই ফ্যামিলি ডাউন অ্যাট এনি কস্ট, আই কুডেন্ট লেট মাই টিচার্স ডাউন। তো এটাই একটা মোটো ছিল আর কি। আর এত সময় পাইনি আসলে যে মানে আর কি হবে না হবে, কারণ টাইম এত বেশি ফাস্ট যাইছিল। তো এটা মানে জাস্ট এইটাই ভাবছি এন্ড আর কি আল্লাহর উপর ভরসা রাখছি যে না আল্লাহ ভরসা, দেখি আগায় যাই। অন্বেষণ কিভাবে তোমার ভর্তি যাত্রায় হেল্প করলো, বা তোমার ভর্তি যাত্রাটাকে কিভাবে আরেকটু ইজি করলো, এটা নিয়ে কিছু বলো। হ্যাঁ, অন্বেষণ আমি হচ্ছে মানে যেহেতু আমি অনলাইনেও অ্যাক্টিভ থাকতাম অ্যাডমিশন ফেজে, তো অন্বেষণ থেকে বিভিন্ন আপডেট, বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার, তারপরে বিভিন্ন অ্যাডমিশন রিলেটেড হেল্প, যে এখান থেকে কি আর পড়লে মানে এখান থেকে কি কভার করা যায়, বা আকাশ ভাইয়ার আমি অনেক ভিডিও দেখছি এর সময় অ্যাডমিশনের একদম হচ্ছে এক্সামের কিছুদিন আগে থেকে ভাইয়ারা গাইডলাইন্স ভিডিও দিতেছিল যে এরকম অল্প টাইমে কভার আপ করা। তো দেখা যায় তো যে যদিও আমি সোললি প্রিপারেশন নিয়েছি, তারপরে অনেকগুলো টপিক দেখা যেত যে আমার ধরা হয় নাই, বা হচ্ছে মানে মনে হয়েছে যে মানে এটা করতে গেলে আমার আগের পড়াগুলো হয়তো কভার আপ হবে না। তো এরকম সময় হচ্ছে শর্ট টাইমের সাজেশন গুলা আসলেই হেল্প করছে। আর আমি অনেক মানে যেহেতু অনলাইনে অ্যাক্টিভ ছিলাম, বিভিন্ন কোয়ারিজ এগুলি সব অন্বেষণের গ্রুপে আমি প্রায় অ্যানোনিমাস, তারপরে নন অ্যানোনিমাস, মানে অনেক পোস্টে আমি কোয়েশ্চেন আনসার করছি। আর এটাই আর কি, মানে অনেক হেল্প করছে। ওকে, ঠিক আছে। তাহলে আর তোমার জুনিয়র ব্যাচের প্রতি তোমার দিক নির্দেশনা কি থাকবে, স্পেশালি যারা তোমার সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে? জুনিয়র ব্যাচের প্রতি দিক নির্দেশনা বলতে এটাই যে যদি তোমার মনে হয় যে তোমার তুমি চাও ডেডিকেটেডলি আসতে, ইউ আর মানে ভেরি ওয়েলকাম। বাট এখানে হচ্ছে ওই যে একটা রিস্ক থাকে যে মানে আর কোনো ব্যাকআপ নাই, তো এই জন্য একটু ডেডিকেটেডলি মানে একটু ধরে পড়ার অভ্যাসটা থাকতে হবে। কারণ বি ইউনিটে যেটা হয়, আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তো সায়েন্সের কি হয় যে মানে প্র্যাকটিসের উপরে, কিন্তু বি ইউনিটটা প্র্যাকটিসের থেকেও বেশি কনসিস্টেন্টলি পড়াটা ধরে রাখা। প্র্যাকটিস তো মানে ম্যাথস এর ক্ষেত্রে যেটা হয় যে মানে অনেক কিছু না পড়েও হুট করে প্র্যাকটিস করলাম, দেন হয়তো কমন চলেও আসতে পারলো। বাট জিকে, বাংলা, ইংলিশ এই সাবজেক্ট গুলো এরকম কনসিস্টেন্টলি যদি তুমি না পড়ো, তখন কিন্তু মানে পরে ক্যাচ আপ করতে আসলেই ঝামেলা হবে। সো যারা ডেডিকেটেডলি সায়েন্স থেকে নিচ্ছ, তা আমি বুঝি যে মানে ফ্যামিলির প্রেশারটা কি থাকে। তো যদি ভালো করতে চাও কনসিস্টেন্টলি পড়তে হবে, আসলে পড়ার কোনো বিকল্পই নাই। আর এই যে স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, যে মানে এমন না যে একদম গড বাঁধা আমি সব পড়লাম। ওই যে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ইজ আ মাস্ট, মানে একদম 5 স্টার মার্ক ওয়ালা মাস্ট। তো এটা একদম করতেই হবে। কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে অনেকটা টপিক তুমি নিজেই সর্ট আউট করতে পারবা, যে এখানে এই কোন টপিক থেকে কোনটা আসে, কোন টপিক থেকে কিরকম কোয়েশ্চেন আসে, তখন তুমি নিজেই বুঝবা। এন্ড এই বুঝার জন্য কিন্তু তোমাকে পড়তে হবে। সো আমার আর কি একটাই সাজেশন, পড়ার বিকল্প নাই। আর যারা সায়েন্সে এখন আছো, আমার অনেকেই আমাকে আস্ক করেছে অলরেডি যে এইচএসসির আগে আপু কি করবো বা এরকম কিছু। আমার কাছে এটা বলবো যে এইচএসসির আগে কিছুই করার দরকার নাই, মানে অ্যাডমিশন অনুযায়ী এখন জাস্ট এইচএসসির একাডেমিক্স এর বাংলা ইংলিশটা স্ট্রং রাখো, যেন পরে যে তুমি জিকেতে মানে আটমোস্ট ইফোর্ট দিতে পারো, এইটাই। আর তেমন কোনো ইনসাইটস নাই, জাস্ট একাডেমিক্সে ফোকাস করো এন্ড এইচএসসিটা ভালো করো, দেন তুমি অটোমেটিকলি একটা হেড স্টার্ট পাবা অ্যাডমিশনের জন্য। ওকে, থ্যাংক ইউ। আমরা আশা করি আমাদের পরবর্তী ব্যাচে যারা স্টুডেন্ট আছে তারা খুবই উপকৃত হবে তোমার ভিডিও থেকে। ধন্যবাদ।